বন্ধুরা, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি তোমাদের জন্য তোমাদের যে আপকামিং ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার হিস্ট্রির প্রিলিমস পরীক্ষার ডাব্লিউবিসিএস 2006-এর পিওয়াইকিউ সেটটা নিয়ে এসেছি। ডাব্লিউবিসিএস 2006-এর প্রিলিমিনারির সব কোশ্চেনগুলোই কিন্তু আমি আজকে নিয়ে এসেছি। 2006টা পুরো আপলোড করে দিলাম, তোমাদের তাহলে পড়তে সুবিধা হবে। একটা বছর আবার দুভাগে ভাগ করলে তোমাদের দুটো পার্টে দিলে তোমাদের একটু অসুবিধা হতো। আশা করি এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আপকামিং ডাব্লিউবিসিএস পরীক্ষা ছাড়াও ভারত সরকারের যে কোনো পরীক্ষা কিংবা রাজ্য সরকারের যে কোনো পরীক্ষায় উপকারে আসবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, খারাপ লাগলে কিন্তু অবশ্যই ডিসলাইক করো এবং কেন খারাপ লেগেছে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলেও কমেন্ট করে জানিও, আর তোমরা কী ধরনের ক্লাস চাইছো সেটাও কমেন্ট করে জানাতে পারো। আর আমার টেলিগ্রাম চ্যানেলটা যারা জয়েন করোনি এখনও, যদি ফ্রি পিডিএফ পেতে চাও, এই ক্লাসগুলোর ফ্রি পিডিএফ পেতে চাও, তাহলে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যেও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ইউটিউবের ডেসক্রিপশান বক্সে আছে, পেজেও আছে। এছাড়াও প্রতিটা ভিডিওর শেষে আমি কমেন্ট বক্সে, যেসব ছাত্রছাত্রীরা এই ডেসক্রিপশান বক্স ব্যাপারটা বোঝো না, ইউটিউবের পেজ ব্যাপারটা বোঝো না, তাদের কিন্তু জন্য সুবিধার্থে আমি প্রতিটা ভিডিওর শেষে কিন্তু কমেন্ট বক্সে আমি ফার্স্টেই একটা পিন করে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখি। ওখান থেকে অনায়াসেই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যেতে পারো। ওই একই নামে আছে, .23 এই সামথিং স্ল্যাশ দেওয়া আছে দেখবে। তাতে কিন্তু ওখানে কিন্তু আমি ভিডিওগুলো ফ্রি পিডিএফ দিয়ে দেবো, আপলোড করে দেবো, তোমরা ডাউনলোড করে নিও। চলো প্রথম প্রশ্ন, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন। পাঞ্জাবকে ব্রিটিশ রাজ্যভুক্ত করেন ডাব্লিউবিসিএস 2006-এর প্রশ্ন এলগিন, ডালহৌসি, মিন্টো, মর্লে। সঠিক উত্তর হবে লর্ড ডালহৌসি। এটা কিন্তু এই সম্বন্ধে আমি আগে যখন ক্লাসশিপ পড়িয়েছিলাম, যতদূর আমার মনে পড়ছে তখন নোট দিয়েছিলাম ভালো করে, ওই জন্য দিইনি। 1849 সালে কিন্তু পাঞ্জাবকে ব্রিটিশ রাজ্যভুক্ত করেন। এটা ওই সম্ভবত দ্বিতীয় শিখ যুদ্ধের সময় কিন্তু এই ঘটনাটা ঘটেছিল, যে সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ারের সময় কিন্তু এটা হয় আর কি। চলো পরের প্রশ্ন। আলেকজান্ডার ভারতে ছিলেন ডাব্লিউবিসিএস 2006-এর প্রশ্ন 16 মাস, 19 মাস, 20 মাস, 24 মাস। সঠিক উত্তর হবে 19 মাস। আলেকজান্ডার ভারতে ছিলেন 19 মাস। ফুতহুস সালাতিন, ঠিক আছে, ফুতহুস সালাতিন গ্রন্থের প্রণেতা হলেন, ফুতহুস সালাতিন গ্রন্থের প্রণেতা হলেন বা রচয়িতা। ডাব্লিউবিসিএস 2006-এর প্রশ্ন বারোনি ইসামি নসরু বতুতা। সঠিক উত্তর হবে ইসামি। যদি পুরো নামটা দিয়ে আসে, কখনো দেখছো যদি আসে, তাহলে সঠিক নামটা হবে আব্দুল মালিক ইসামি। আব্দুল মালিক ইসামি হচ্ছে ফুতুস সালাতিন গ্রন্থের রচয়িতা বা প্রণেতা। চলো পরের প্রশ্ন। লর্ড উইলিয়াম বেন্টিক কত খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল হয়েছিলেন? ডাব্লিউবিসিএস 2006-এর প্রশ্ন 1820, 1825, 1828, 1830। সঠিক উত্তর হচ্ছে 1828 খ্রিস্টাব্দে, ঠিক আছে। লর্ড উইলিয়াম বেন্টিক কিন্তু গভর্নর জেনারেল পদে অধিষ্ঠিত হয়েছিলেন 1828 খ্রিস্টাব্দে। এখানে কিন্তু গভর্নর জেনারেল মিনস ভারতের গভর্নর জেনারেল নয়, ওটা আলাদা সাল হবে। বাংলার গভর্নর জেনারেল হিসাবে ওরা জানতে চেয়েছে, ঠিক আছে। ওই জন্য এখানে সঠিক উত্তর হবে 1828। মানে লর্ড উইলিয়াম বেন্টিক ছিল বাংলার শেষ গভর্নর জেনারেল তথা ভারতের প্রথম গভর্নর জেনারেল। 1828 খ্রিস্টাব্দে তিনি কিন্তু বাংলার গভর্নর জেনারেল পদে কিন্তু অধিষ্ঠিত হন। এই সম্বন্ধে ছোটো করে একটু নোট দিয়ে দিই, আগেও দিয়েছি। আর যদি আসতো উনি কবে ভারতের গভর্নর জেনারেল পদে অধিষ্ঠিত হয়েছিলেন, মানে ওই যে বাংলার গভর্নর জেনারেল, ওই যে তোমার পদটা, ওটা তো চেঞ্জ হয়ে ভারতের গভর্নর জেনারেল হয়ে গেল, সেটা কী দ্বারা হলো এটাও আসতে পারে, যে বাংলার গভর্নর জেনারেল পদটাকে ভারতের গভর্নর জেনারেলে পরিবর্তিত করা হলো কোন এক দ্বারা? 1833 সালের চার্টার অ্যাক্ট অনুযায়ী, ঠিক আছে। 1833 সালের চার্টার অ্যাক্ট অনুযায়ী কিন্তু বাংলার গভর্নর জেনারেল পদটাকে ভারতের গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয় এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসাবে অধিষ্ঠিত হন লর্ড উইলিয়াম বেন্টিক। ওটা যদি আসতো কত সালে? 1834 সালে। যদি দেখো যে বলে যে ভারতের গভর্নর জেনারেল হিসাবে লর্ড উইলিয়াম বেন্টিক কত সালে অধিষ্ঠিত হয়েছিল? 1834 সালে, সরি দেখে নাও। আর যদি দেখো বলে যে বাংলা শুধু এরমভাবে থাকে, তাহলে ভাবে বাংলার গভর্নর জেনারেল 1833-34 পাচ্ছ না, তখন হবে 1828 খ্রিস্টাব্দে বাংলার শেষ গভর্নর জেনারেল হিসাবে উনি অধিষ্ঠিত হয়েছিলেন। এইখানে আরেকটু বলে দিচ্ছি, কখনো দেখলে যে বললো যে ভারতের গভর্নর জেনারেল হিসাবে লর্ড উইলিয়াম বেন্টিক কত সালে মানে শপথ গ্রহণ করেছে বা অধিষ্ঠিত হয়েছিলেন, তোমরা তো পড়ে গেছো 1834 সাল। ওরা অনেক সময় ইচ্ছা করে অনেক পরীক্ষাতে করে কি 1834টা দেয় না, 1833ই দিয়ে দেয় তিনটে অপশনের সঙ্গে, তখন 1833 সালে দেবে। অ্যাকচুয়ালি 1833 সালের চার্টার অ্যাক্ট অনুযায়ী বাংলার গভর্নর জেনারেল পদটাকে ভারতের গভর্নর জেনারেল পদে পরিবর্তিত করা হয়। কিন্তু অনেক সময় আর উনি 1834 সালে কিন্তু শপথ নেন ভারতের গভর্নর জেনারেল হিসাবে, কিন্তু অনেক সময় ওরা আর কি এটা করে আর কি, তখন 1833 দেবে যদি 1834 না থাকে। আর 1833-34 দুটো থাকলে তাহলে 1834 দেবে। আর যদি অ্যাক্ট অনুযায়ী কত সালে চেঞ্জ হয়েছে যদি বলে, তাহলে 1833 দেবে। চারবাগ নামটি হলো ডাব্লিউবিসিএস 2006-এর প্রশ্ন ধর্মীয় চিন্তা বিশেষ, চিকিৎসক, বিজ্ঞানবিদ, মল্লযোদ্ধা।
সঠিক উত্তর হবে ধর্মীয় চিন্তা পেশা। এটা একটা ধর্মীয় একটা ধর্ম আর কি, জানো, মানে মানে বেদ বিরোধী যে তিনটে, যে কটি ধর্ম আর কি, বেদ বিরোধী যে কটা ধর্ম আর কি তখন মানে সমাজে উত্থাপিত হয়েছিল, মানে সমাজে প্রতিষ্ঠিত হয়েছিল, তার ভেতরে এটা একটা অন্যতম ধর্মমত আর কি, বেদ বিরোধী একটা ধর্মমত আর কি। আর একটা হয়েছিল তোমরা জানো আজীবক ধর্মমত, এটা ওরকমই আরেকটা অন্য ধর্মমত, এটা একটা অন্য ধর্মমত, যারা আর কি কোনো পরকালে বিশ্বাস করতো না। এই চার ভাগ ধর্ম এরা আর কি যেটা প্রত্যক্ষ করছে সেটাতে বিশ্বাস করতো আর কি, ঠিক আছে, এরা কোনো পরকাল বিশ্বাস করতো না। এই সম্বন্ধে একটু ছোটো নোট দিয়ে নাও। এটা কিন্তু ধরা হয়, অনেক সময় আসে না পরীক্ষাটাতে, চার ভাগ ধর্মমতের প্রবর্তক কাকে বলা হয়। অনেক সময় বলা হয় যে বৃহস্পতিকে বলা হয় যে চার ভাগ ধর্মের প্রবর্তক, বৃহস্পতিকে বলা হয়। আবার অনেক জায়গায় বলা হচ্ছে অজিত কেশকম্বলীকে চার ভাগ ধর্মমতের প্রবর্তক বলা হয়, ঠিক আছে। তবে এর কিন্তু কোনো আর কি সলিড এভিডেন্স নেই। দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা ছিলেন, ডাব্লিউবিসিএস 2006-এর প্রশ্ন, ইলতুৎমিশ, বলবন, নাসিরউদ্দিন, কুতুবউদ্দিন। সঠিক উত্তর হবে কুতুবউদ্দিন আইবক। যে দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে? কুতুবউদ্দিন আইবক। শিবাজির পর তার সিংহাসনে বসেন, 2006-এর প্রশ্ন ডাব্লিউবিসিএস, শম্ভুজি, দ্বিতীয় শিবাজি, রাজারাম, তারাবাই। সঠিক উত্তর হবে শম্ভুজি, ঠিক আছে। শিবাজির পর তার সিংহাসনে বসেন কিন্তু শম্ভুজি। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ, ডাব্লিউবিসিএস 2006-এর প্রশ্ন, ত্রিপিটক, অষ্ট, পঞ্চপটিকা, অষ্টাঙ্গিক মার্গ। সঠিক উত্তর হবে ত্রিপিটক, ঠিক আছে। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কিন্তু ত্রিপিটক। অষ্টাঙ্গিক মার্গটাও কিন্তু বুদ্ধিজম রিলেটেড, কিন্তু ধর্মগ্রন্থ যদি আসে তখন হবে ত্রিপিটক। সন্ধ্যাকর নন্দী ছিলেন, ডাব্লিউবিসিএস 2006-এর প্রশ্ন, রামচরিত কাব্যের রচয়িতা, দোহার রচয়িতা, চিকিৎসক, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি। সঠিক উত্তর হচ্ছে রামচরিত কাব্যের রচয়িতা। সন্ধ্যাকর নন্দী ছিলেন রামচরিত কাব্যের রচয়িতা, মানে আমাদের পাল রাজা যে রামপালের সভাকবি ছিলেন উনি। তৃতীয় পানিপথের যুদ্ধেও দুই পক্ষ ছিল, ডাব্লিউবিসিএস 2006-এর প্রশ্ন, মারাঠা ও আফগান, শিখ ও জাট, ব্রিটিশ ও রোহিলা, পাঠান ও সতনামি। সঠিক উত্তর হচ্ছে মারাঠা আফগান। তৃতীয় পানিপথের যুদ্ধ, সবকটা যুদ্ধ নিয়ে আমি অনেক ডিটেলে নোট দিয়েছি, তোমরা হিস্ট্রির বিভিন্ন ক্লাসগুলো যদি দেখো, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস প্রিভিয়াস যে নোটগুলো অলরেডি আমি ডাব্লিউবিসিএস 8টা ক্লাস আপলোড করে দিয়েছি প্রিভিয়াস ইয়ারের। এছাড়াও যদি ক্লার্কশিপ দেখো, রেলওয়ে, এনটিপিসি, তারপর তোমার বলো না আমাদের যে পুলিশের যে কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশের যে আমি কনস্টেবল এসআইয়ের যে ক্লাসগুলো আপলোড করেছিলাম, ওখানেও কিন্তু এগুলো ডিটেলে নোট দেওয়া আছে। তাহলে মারাঠা ও আফগানের মধ্যে কিন্তু দুপক্ষের যুদ্ধ হয়েছিল কত সালে? 1761 সালে। দেখো 1761টা কিন্তু সবাই মনে রাখে, এইটা কিন্তু মাঝে মাঝে আমার করতে হয়, কারণ না হলে কি হয়, যদি অ্যানালাইসিস করার সময় যদি একটা নির্দিষ্ট সময় অন্তর স্ক্রিনে টাচ না করি, স্ক্রিনটা পজ হয়ে যায়, আবার প্রথম থেকে কিন্তু বলতে হয়, প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করতে হয়। অনেকে জানি বিরক্ত হচ্ছ, কিন্তু তার জন্য আমি অ্যাডভান্স সরি চেয়ে নিলাম তোমাদের কাছে। মারাঠা ও আফগান, ঠিক আছে। আর কত সালে হয়েছিল? 1761 সালে। ডেটটা মনে রাখবে পার্টিকুলারলি, 14ই জানুয়ারি। অনেক সময় দিয়েই দেবে যে 1761 সালে হয়েছিল, ডেটটা জানতে চাইবে। কাদের মধ্যে হয়েছিল? প্রধান যে প্রতিপক্ষ দুরানি, মানে আমাদের যে আফগানদের যে নেতা ছিলেন আহমেদ শাহ আবদালি, যাকে দুরানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয়, অনেক সময় জানবে, অনেক সময় আহমেদ শাহ দুরানিও বলা হয়। দুরানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে যদি প্রশ্নে আসে পরীক্ষায়, তখন সঠিক উত্তর কী হবে? আহমেদ শাহ দুরানি বা আহমেদ শাহ আবদালি। আর মারাঠাদের পক্ষ নিয়ে কে যুদ্ধ করেছিল? মারাঠাদের যে নামটা জানতে চাই আর কি, সদাশিব রাও ভাউ, উনি ছিলেন মারাঠা সেনাবাহিনীর প্রধান সেনাপতি, ঠিক আছে। অনেক সময় জানতে চাই যে তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠা সেনাবাহিনীর প্রধান সেনাপতি কে ছিল? সদাশিব রাও ভাউ। এই দু নামটা কিন্তু অবশ্যই মনে রেখো। আহমেদ শাহ আবদালির নামটা কিন্তু অনেকেই মনে রাখে। সিংহলি মত অনুসারে বুদ্ধের পরিনির্মাণ ঘটেছিল, মানে উনি যে পরলোক গমন করেছিলেন সেই ডেটটা জানতে চাইছে, সালটা। ডাব্লিউবিসিএস 2006, 483 খ্রিস্টপূর্বাব্দ, 486 খ্রিস্টপূর্বাব্দ, 543 খ্রিস্টপূর্বাব্দ, 546 খ্রিস্টপূর্বাব্দ। এবার এখানে দুটো একটা লজিক কি, এটা হচ্ছে সিংহলি মত অনুসারে, মানে শ্রীলঙ্কা তোমরা জানো সিংহল বলা হতো আগে, ওইখানকার মত অনুসারে কিন্তু বুদ্ধের যে পরিনির্মাণ বা বুদ্ধের যে দেহত্যাগের যে সাল, ওটা আলাদা ধরা হয়, আর একটা নর্মালভাবে ধরা হয়, আর একটা ধরা হয়, মানে একটা হচ্ছে ওরা ধরে, আর একটা সিংহলি মত একটা ধরা হয়, আর একটা নর্মালি ধরা হয়। এবারে এখানে কিন্তু সিংহলি মতটা জানতে চেয়েছে, ঠিক আছে। তা তোমরা দুটোই জেনে রাখবে। সিংহলি মত অনুসারে বুদ্ধের যে পরিনির্মাণ ঘটেছিল 543 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে। কিংবা অনেক জায়গায় দেখবে 544 খ্রিস্টপূর্বাব্দ দেওয়া আছে, ওটা অন্য কোনোটা আমি দিয়েছিলাম স্ল্যাশ দিয়ে। 543 কিংবা 546 খ্রিস্টপূর্বাব্দে সিংহলি মত অনুসারে বুদ্ধের পরিনির্মাণ ঘটেছিল। আর যদি আরেকটা মত অনুসারে দেখো 486 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু ওনার কিন্তু দেহপাসান ঘটে, যেটা মহাপরিনির্মাণ নামে পরিচিত। কোথায় হয়েছিল? কুশীনগরে, ঠিক আছে। উত্তরপ্রদেশে অবস্থিত, জানো, যদুর সম্ভব গোরক্ষপুর জেলাতে অবস্থিত।
মহাবলীপুরমে, তাহলে এটা বুঝতে পারলে তো? যদি নর্মালি জানতে চায় যে সিংহলি মত অনুসারে না এরাম না দেওয়া থাকে, বুদ্ধের পরিনির্মাণ ঘটেছিল, তখন কিন্তু ওই 486 বা 485 এরাম দেবে, ওইটা উত্তর দেবে। আর যদি ইন্ডিকেট করে দেয়, মানে সিংহলি মত অনুসারে এইটা ইন্ডিকেট করা থাকে, তখনই কিন্তু 543 দেবে, অপশানে 43 না থাকলে 544 থাকলে ওটা দেবে। আর যদি সিংহলি এই কথাটা ইন্ডিকেট না করা থাকে, তখন কিন্তু 486টা দেবে। মহাবলীপুরমের হ্রদ মন্দিরগুলোর নির্মাণকালে ওই অঞ্চলে রাজত্ব করতেন দ্বিতীয় পুলকেশী, WBCS 2006 প্রশ্ন, দ্বিতীয় নরসিংহ বর্মন, রাজরাজ, রাজেন্দ্র চোল। সঠিক উত্তর হবে প্রথম নরসিংহ বর্মন। ঠিক আছে, এখানে প্রশ্নটা একটু মানে একটুখানি ভুল হয়ে গেছে আর কি। মহাবলীপুরমের রথ মন্দিরগুলি নির্মাণকালে ওই অঞ্চলে রাজত্ব, না ঠিকই আছে, সরি বন্ধুরা, ঠিকই তো আছে। মহাবলীপুরমের রথ মন্দিরগুলো নির্মাণকালে ওই অঞ্চলে রাজত্ব করতেন, মানে অ্যাকচুয়ালি যে মহাবলীপুরমের যে রথ মন্দিরগুলো, স্পেশালি ওগুলো শৈব মন্দির সব, মানে শিব ঠাকুরের মন্দির, ওখানে কিন্তু ওটা কিন্তু প্রথম নরসিংহ বর্মন হবে। এখানে কিন্তু সঠিক উত্তরে দ্বিতীয় নরসিংহ বর্মন দেওয়া আছে, তোমরা চাইলে চেক করে দেখতে পারো। অনেক জায়গায় মহাবলীপুরম দেবে, অনেক জায়গায় দেখবে মামল্লপুরম, এরামও দেওয়া থাকতে পারে, যে মামল্লপুরমের রথ মন্দিরগুলো কোন রাজার আমলে বা কোন পল্লব রাজার আমলে নির্মাণ করা হয়েছিল, তখন সঠিক উত্তর হবে প্রথম নরসিংহ বর্মন। কিন্তু এখানে অপশান নেই, দ্বিতীয় নরসিংহ বর্মন আছে। এবার তোমরা যদি ইনকেস এরকম দেখো যে এরম সিকোয়েন্সে সাজানো আছে পরীক্ষাতে, তখন দ্বিতীয় নরসিংহ বর্মন দিতে পারো, কারণ ওরা তখন নম্বর দিতে আশা করি বাধ্য, কারণ যেহেতু ওরা সঠিক উত্তরটা ওখানে দেয়নি। কিন্তু যদি প্রথম নরসিংহ বর্মন আর দ্বিতীয় নরসিংহ বর্মন দুটোই দেওয়া থাকে, আর যদি বলে যে মহাবলীপুরম বা মামল্লাপুরম, ভালো করে শুনে রাখো, মহাবলীপুরম কিন্তু মামল্লপুরমও আসতে পারে, মহাবলীপুরম বা মামল্লাপুরমের হ্রদ মন্দিরগুলো কোন রাজার আমলে নির্মাণ করা হয়েছিল, যদি দ্বিতীয় নরসিংহ বর্মন, প্রথম নরসিংহ বর্মন দুটো থাকে, সঠিক উত্তর কিন্তু প্রথম নরসিংহ বর্মনই হবে। আর দ্বিতীয় নরসিংহ বর্মনের আমলে কাঞ্চির কৈলাসনাথ মন্দির নির্মাণ হয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে যদি আসে যে এটাও কিন্তু পরীক্ষায় আসে যে কাঞ্চির কৈলাসনাথ মন্দির কার আমলে নির্মাণ করা হয়েছিল, তখন হবে দ্বিতীয় নরসিংহ বর্মন। আর মহাবলীপুরম বা মামল্লাপুরমের যে হ্রদ মন্দিরগুলো, সেটা নির্মাণ করা হয়েছিল প্রথম নরসিংহ বর্মনের আমলে। রেগুলেটিং আইন পাস করেছিল WBCS 2006 প্রশ্ন, বেঙ্গল কাউন্সিল, কোম্পানি সরকার, ব্রিটিশ পার্লামেন্ট, পিবি কাউন্সিল। সঠিক উত্তর হবে ব্রিটিশ পার্লামেন্ট। তোমরা জানো রেগুলেটিং অ্যাক্ট কিন্তু 1773 সালে পাস হয়, এবং যে অ্যাক্ট অনুযায়ী কিন্তু কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপন হয়েছিল 1774 সালে। এই সম্বন্ধে আমি আগে পড়িয়েছি তোমাদের। সিন্ধু সভ্যতাকে বলা হয় WBCS 2006 প্রশ্ন, শহরভিত্তিক, গ্রামভিত্তিক, প্রস্তরযুগীয়, লৌহযুগীয়। সঠিক উত্তর হচ্ছে শহরভিত্তিক। সিন্ধু সভ্যতা কিন্তু নগরকেন্দ্রিক একটা সভ্যতা, তোমরা জানো। রাজতরঙ্গিনীর লেখক হলেন WBCS 2006 প্রশ্ন, ললিতাদিত্য, কলহন, ভেঙ্কটেশ, সন্ধ্যাগড়। সঠিক উত্তর কলহন। আশা করি খুবই সোজা প্রশ্ন এটা। ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতা কোন সাল পর্যন্ত রাজধানী ছিল? 1909, 1910, 1911, 1912। 1911 সাল পর্যন্ত কিন্তু কলকাতা তোমরা জানো যে ভারতের রাজধানী ছিল। আবার যখন ওই বঙ্গভঙ্গটা আবার রথটা হয়ে গেল, মানে আবার দুটো বেঙ্গল ইউনাইটেড হয়ে গেল, তখন কিন্তু ওরা বেঙ্গলকে ইউনাইটেড করলো আর কলকাতা থেকে রাজধানীটা শিফট করলো দিল্লিতে। এই সম্বন্ধে কিন্তু ডিটেলের নোট আমি প্রচুর জায়গায় দিয়ে রেখেছি। ওই সময় কে ভাইসরয় ছিল, বড়লাট, ছোটলাট, বাংলা ছোটলাট কে ছিল, হ্যাঁ টোটাল বড়লাট কে ছিল, তোমরা ওগুলো ভালো করে তোমার নোটগুলো দেখলে বুঝতে পারবে, চাইলে বই থেকেও দেখে নিতে পারো। দ্বিতীয় পানিপথের যুদ্ধ আকবরের প্রতিপক্ষ ছিলেন, দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ ছিলেন WBCS 2006 প্রশ্ন, আব্দুল লোহানি, হিমু, জয়চাঁদ, দৌলত খাঁ। সঠিক উত্তর হচ্ছে হিমু। হিমু কে ছিল? আদিল শাহের সেনাপতি। এটাও কিন্তু আসতে পারে যে দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের প্রধান প্রতিপক্ষ ছিল হিমু। হিমু কার সেনাপতি ছিল? চারটে রাজার অপশান দিয়ে দিল বা সুলতানের অপশান দিয়ে দিল। সঠিক উত্তর হবে আদিল শাহের সেনাপতি ছিলেন। ঠিক আছে, হিন্দু সেনাপতি এইভাবেও দিতে পারে যে কার হিন্দু সেনাপতি ছিল, কোন রাজার। হিমু ছিল কিন্তু আদিল শাহের সেনাপতি। আর দ্বিতীয় পানিপথের যুদ্ধটা কবে হয়েছিল? 1556 সালের 5ই নভেম্বর। যেমন ওইটা কিন্তু হয়েছিল 1761 সালের 14ই জানুয়ারি, মানে যেটা তৃতীয় পানিপথের যুদ্ধ, হ্যাঁ, যেটা ওই মারাঠা আর আফগানদের মতো হয়েছিল। আহমেদ শাহ দুরানি এবং সদাশিব রাও ভাউ মারাঠাদের প্রধান সেনাপতি ছিল। এই ডেটগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে, কারণ আমি নিজেও পরীক্ষা দিয়ে দেখেছি, এক্সপিরিয়েন্স করেছি, এবং প্রশ্ন সেট করতে গিয়ে দেখেছি ওরা ডেটটাই জানতে চাইবে। হ্যাঁ, দেখবে পলাশির যুদ্ধ কবে হয়েছিল, ডেট জানতে চাইবে, ওইগুলো আর জানতে চাইছে না, সালটা জানতে চাইবে না, সালটা ওরা দিয়ে দেবে, 4টে ডেট দিয়ে দেবে। তাহলে 1556 সালের 5ই নভেম্বর কিন্তু দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। আর ওইটা তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? 1761 সালের 14ই জানুয়ারি। মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে যোগদান করে WBCS 2006 প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।
মানে অন্তর্বর্তী সরকার বা ইন্ট্রিম গভর্নমেন্ট, মানে ওই ডিউরিং প্রি ইন্ডিপেন্ডেন্স এরাতে, মানে ডিউরিং প্রি ইন্ডিপেন্ডেন্স এরাতে কিন্তু এটা একটা ইন্ট্রিম গভর্নমেন্ট গঠন করা হয়েছিল। আশা করি পড়েছো, এই সম্বন্ধে আমি আগেও নোট দিয়েছি। অক্টোবর 1946, নভেম্বর 1946, ডিসেম্বর 1946, জানুয়ারি 1947। সঠিক উত্তর হবে অক্টোবর 1946 সালে কিন্তু এই মুসলিম লীগ কিন্তু অন্তর্বর্তী সরকার বা ইন্ট্রিম গভর্নমেন্টে যোগদান করে। আচ্ছা, এবারে এটাও আসতে পারে, এটা একটা আমি নোট দিয়েছি, অন্তর্বর্তী সরকার বা ইন্ট্রিম গভর্নমেন্ট গঠন করা হয়েছিল কবে? 1946 সালে। ডেটটাও মনে রাখো, অনেক পরীক্ষাতে কিন্তু ডেটটাই জানতে চায়, বেশিরভাগ পরীক্ষাতে। আর 46টা সবারই মনে থাকে। তাহলে ইন্টিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছিল কত সালে? 1946 সালের 2রা সেপ্টেম্বর। আর মুসলিম লীগ জয়েন করেছিল অক্টোবর 1946, ওটা বলে দিচ্ছি, ডেটটাও বলে দিচ্ছি। আর অন্তর্বর্তী সরকারের উপসভাপতি বা প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হন জওহরলাল নেহরু। মানে এই যে ইন্টিম গভর্নমেন্টটা তৈরি হয়েছিল, তার কিন্তু প্রধানমন্ত্রী বা উপসভাপতি, প্রধানমন্ত্রীরাই মনে রাখো, মানে মেন যে ধরো প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু আমাদের জওহরলাল নেহরু। আর মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে যোগদান করে, মানে এখানে যে প্রশ্নটা দিয়েছে সেটা হচ্ছে 1946 সাল। আর ডেটটা জানতে চাইলে 26শে অক্টোবর 1946 সালে। এবার ইন্টিম গভর্নমেন্ট তোমরা জানতে পারো, চাইলে পড়েও দেখতে পারো। অনেক জানতে চাওয়া হয় যে অনেক মুসলিম নেতা আছে তারা কিন্তু মুসলিম লীগের ছিল না, ঠিক আছে, এটা অনেক সময় জানতে চাই। আমি চাইলে দিয়ে দিতে পারতাম, অন্য দিন হলে দিয়ে দেবো, যে ওরা কিন্তু একদম মানে নির্দলীয়ভাবে যোগদান করেছিল, মানে মুসলিম নেতা কিন্তু মুসলিম লীগের সদস্য ছিল। এটাও জানতে চাই যে 4টে মুসলিম নেতার নাম দিয়ে দিল, বলবে যে মুসলিম লীগ যখন অন্তর্বর্তী সরকারে যোগদান করেন, এদের ভেতরে কোন মুসলিম নেতা আর কি মুসলিম লীগের ছিল না, সদস্য ছিল না। 4টে মুসলিম নেতার মধ্যে তোমায় নির্বাচন করতে হয়। পরে যদি কোশ্চেনটা আবার আসে তোমাদের আমি রিপিট করে দেবো, নাহলে তোমরা ইন্টিম গভর্নমেন্টটা পড়ে নিও। সাইমন কমিশন কিন্তু নিযুক্ত, আচ্ছা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা বললাম, ওই 4টে মুসলিম নেতা দিয়ে দেবে, তার ভেতরে বলবে কোন মুসলিম নেতাটা কিন্তু মুসলিম লীগের সদস্য হিসাবে ইন্টিম গভর্নমেন্টে যুক্ত হয়নি। সাইমন কমিশন নিযুক্ত হয়েছিল WBCS 2006-এর প্রশ্ন, ভারতের সংবিধান সংস্কারের জন্য, শিক্ষা সংস্কারের জন্য, প্রশাসনিক সংস্কারের জন্য, কারা আইন সংস্কারের জন্য। সঠিক উত্তর হচ্ছে ভারতের সংবিধান সংস্কারের জন্য। ভারতের যে সংবিধান, এটাকেই কিন্তু সংস্কারের জন্য কিন্তু সাইমন কমিশন নিযুক্ত হয়েছিল। আর এই সম্বন্ধে নোট দেখে নাও, সাইমন কমিশন যদি আসতো যে অনেক সময় ইন্ডিয়ান স্ট্যাটিউটারি কমিশনও দিয়ে দিতে পারে, সাইমন কমিশনটাই কিন্তু ইন্ডিয়ান স্ট্যাটিউটারি কমিশন নামে পরিচিত, মানে ইন্ডিয়ান স্ট্যাটিউটারি কমিশনটাই সাইমন কমিশন নামে পরিচিত, যদি আরও ভালোভাবে বলা যায়। গঠিত হয়েছিল কত সালে? 1927 সালে। এখানে এটা কিন্তু পরীক্ষায় আসে, খুব ভালো করে মুখস্থ করে নিও ওই নামগুলো। সাইমন কমিশনের এটা অনেক সময় পরীক্ষায় আসে যে মোট কতজন সদস্য ছিল। সাইমন কমিশনের মোট সদস্য ছিল 7 জন, ঠিক আছে, যার নেতৃত্বে ছিল জন সাইমন। সাইমন কমিশনের মোট সদস্য ছিল হচ্ছে 7 জন, যার নেতৃত্বে ছিল কিন্তু জন সাইমন। আর বাকি 6জন কে ছিল? ভার্নন হাডসন, ক্লিমেন্ট অ্যাডলি যেন পরবর্তীকালে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছিলেন, এডওয়ার্ড ক্যারোগান, জর্জ লেনফোক্স, হ্যারি লেভি লসন, ব্যাকেটে দেখো ভিসকাউন্ট বার্নাম দিয়ে দিয়েছি। মানে এগুলো একটা ডেজিগনেশন আর কি, ওই ওদের আর কি আছে, কারণ আমাদের যেটা মেয়র হয় না, ওই টাইপের একটা কোনো ডেজিগনেশন। আর ডোনাল্ড হাওয়ার্ড, যেটাকে ব্যাকেটে অনেক সময় ডোনাল্ড হাওয়ার্ড পেলে না, লর্ড স্ট্র্যাথকোনা, এই 6টা নাম কিন্তু ভালো করে মুখস্থ করে রেখো। অনেক ক্লিমেন্ট অ্যাডলিটাই বেশি দেয়, যে সাইমন কমিশনের 4টে অপশান দেবে, বলবে এই 4 জনের ভেতরে কে সাইমন কমিশনের সদস্য ছিল। আবার দিয়ে দিল 4টে অপশানের মধ্যে এর ভেতরে কে সাইমন কমিশনের সদস্য ছিল না। মানে জন সাইমনের নামটা তো মনে রাখতে হবে, তার সঙ্গে আরও 6 জনের নাম মনে রাখতে হবে। আর ইন্ডিয়ান স্ট্যাটিউটারি কমিশনটাই কিন্তু সাইমন কমিশন নামে পরিচিত, যেটা 1927 সালে কিন্তু গঠন করা হয়েছিল ভারতের সংবিধান সংস্কারের জন্য। আর এটা ভারতে এসে পৌঁছেছিল, যদি আসে যে সাইমন কমিশন ভারতে কবে আসেন, তখন হবে 1928 সালে বোম্বেতে এসে পৌঁছেছিল। সাইমন কমিশন ভারতে পৌঁছায় 1928 সালে যতদূর ফেব্রুয়ারি মাসে। বাবরনামার রচয়িতা হলেন WBCS 2006-এর প্রশ্ন, আবুল ফজল ফিরদৌসি আফিফ বাবর। বাবর কিন্তু বাবরনামার রচয়িতা। আর এই অনেক সময় আসে যে বাবরনামা কোন ভাষায় রচিত? তুর্কি ভাষায় রচিত, মানে তুর্কি ভাষায় রচনা করা হয়েছিল। বাবরনামা কিন্তু এটাও আসতে পারে, এটা দেওয়া উচিত ছিল। বাবরনামা কিন্তু একটা অটোবায়োগ্রাফি, মানে আত্মজীবনী। ওটা বাবর নিজেই লিখেছিল আত্মজীবনী, জানো তো তোমরা? জীবনী আলাদা, বায়োগ্রাফি অটোবায়োগ্রাফি পার্থক্য সবাই জানো আশা করি। বাবরনামা কিন্তু একটা অটোবায়োগ্রাফি, আর ওটা বাবরই লিখেছিলেন। অটোবায়োগ্রাফি মানে যে নিজে লেখে ওটাকে অটোবায়োগ্রাফি বলা হয়। আর ওটা তুর্কি ভাষায় রচনা করা হয়েছিল। আর কিংবা চাগাতাই ভাষা বা চাগাতাই তুর্কি, এইভাবেও দেওয়া। অনেক সময় অপশানে দিতে তুর্কি নেই, ওরা আর কি একটুখানি তোমাকে একটুখানি কী বলবো কনফিউশন করে দিয়ে দিল, চাগাতাই তুর্কি, চাগাতাই তুর্ক বা চাগাতাই ভাষা। মানে তুর্কি আর কোনো নাম অনুসার নেই। দেখছো 4টে ভাষা দিয়েছে। বাবরনামা কোন ভাষায় রচিত? ফার্সি, আরবি, ঠিক আছে, উর্দু কি চাগাতাই। এবার তোমরা পড়ে গেছো তুর্কি ভাষায় রচিত, চাগাতাইটা কোথা থেকে এলো? তোমাদের একটা মনে একটা তখন প্রশ্ন জাগবে। চাগাতাই আর তুর্কি কিন্তু একই হবে ওটা। আচ্ছা, এই সম্বন্ধে ছোটো নোট দিয়ে দিই, এটা কিন্তু পরীক্ষায় আসে, খুব গুরুত্বপূর্ণ। বাবরনামাটাকে কিন্তু ফার্সি ভাষাতে অনুবাদ করেছিল একজন, সেটা হচ্ছে আব্দুল রহিম খানি খানান।
ইনি কিন্তু রচনা করেছিলেন, বাবরনামাটাকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। আর এই আব্দুল রহিম কে ছিল? আব্দুল রহিম ছিল আকবরের রাজসভায় যে নবরত্ন ছিল, তোমরা জানো আকবরের রাজসভায় তো অনেক রাজার রাজসভাতেই নবরত্ন ছিল। আকবরের রাজসভায় যে নবরত্ন ছিল উনি কিন্তু মানে নবরত্নর মধ্যে একজন রত্ন আর কি, মানে নজনের মধ্যে একজন আব্দুল রহিম, যার উপাধি ছিল খানি খানান। হ্যাঁ, যার অনেক সময় আসে যে লিখে দিয়ে দিল নিচের কার উপাধি খানি খানান, মানে খানি খানান নিম্নলিখিত কার উপাধি, চারটে অপশান দিয়ে দিল, তার ভিতরে সঠিক উত্তর নির্বাচন করতে হবে, তখন হবে আব্দুল রহিম। আব্দুল রহিম খানি খানান এই নামে পুরোটাই দিয়ে দিয়েছি। আর বাবরনামা, এটা কিন্তু পরীক্ষায় আসে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাবরনামা ফার্সি ভাষায় অনুবাদ করেছিল কে? আব্দুল রহিম, যার উপাধি ছিল খানি খানান। উনি কিন্তু আকবরের রাজসভার একজন নবরত্নের মধ্যে একজন অন্যতম রত্ন আর কি। আর বাবরনামা কিন্তু একটা অটোবায়োগ্রাফি, এটা তুর্কি বা চাগাতাই তুর্ক ভাষায় রচিত। নরসিংহ শালুক কোথাকার শাসনকর্তা ছিল? WBCS 2006-এর প্রশ্ন। চন্দ্রগিরি, উদয়নগর, কোঙ্কণ, বরিশা। সঠিক উত্তর হচ্ছে চন্দ্রগিরি। চন্দ্রগিরি কিন্তু চন্দ্রগিরির শাসক ছিলেন নরসিংহ শালুক। তোমরা জানো যে বিজয়নগর যে সাম্রাজ্য, ওই যে চারটে ভাগে ভাগ, সঙ্গম, শালুক, তুলুক, আরবিডু। হ্যাঁ, তা তোমাদের এই সম্বন্ধে আগে নোটও দিয়েছিলাম। এবং শালুক বংশের প্রতিষ্ঠাতা ছিল নরসিংহ শালুক। প্রথম বাংলা ভাগ হয়েছিল কত সালে? WBCS 2006-এর প্রশ্ন। 1900, 1902, 1905, 1907। সঠিক উত্তর হবে 1905 সালের 16ই অক্টোবর কিন্তু এই তোমার বাংলাটা ভাগ হয়েছিল। এই আর যদি ডেটটা আসে কিন্তু পরীক্ষাতে, মানে বঙ্গভঙ্গ হয়েছিল কোন কত 1905 সালের নিম্নলিখিত কোন তারিখে, একদম পার্টিকুলার ডেটগুলো এখন মনে রাখবে, 1905 সাল মনে রাখলে হবে না। 1905 সালের 16ই অক্টোবর কিন্তু প্রথম বাংলা ভাগ হয়েছিল। মানে এর আদেশনামাটা জারি হয়েছিল 1905 সালের 19শে জুলাই। এই সম্বন্ধে প্রচুর নোট দেওয়া আছে, আমার দেখে নিও। মানে বাংলাটাকে কীভাবে ওরা ভাগ করেছিল, মানে একটা বৈষম্য আর কি ফেলানোর জন্য, ছড়ানোর জন্য। এবারে যে রিজলে নোট, এই সম্বন্ধে যে ভারত সচিব ছিলেন তখন রিজলে, ঠিক আছে, তার স্বরাষ্ট্র সচিব, তার নামে একটা ওই যে রিজলে পত্রটা বেরিয়েছিল, মানে উনি আর কি কী বলবো, ওই যে এটা আর কি পুরো যেটা আর কি ওনার পরিকল্পনার নামে খ্যাত আর কি, যে বাংলা বঙ্গটা। এছাড়া তো তোমরা জানো যে লর্ড কার্জনের নাম জড়িত আছে, অ্যান্ড্রু ফ্রেজারের নাম জড়িত আছে। এই সম্বন্ধে নোট দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো। আমি কিন্তু ভালোভাবে অনেকবার দিয়েছি, ওই জন্য আর দিইনি। প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়েছিল, মানে যে খসড়াটা কিন্তু রিজলে মানে রচনা করেছিল আর কি, যে বঙ্গভঙ্গ কী করে ভাগ হবে। প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? WBCS 2006-এর প্রশ্ন। 1500, 1510, 1520, 1526। সঠিক উত্তর হবে 1526 সালের 20 এপ্রিল, 20 এপ্রিল, ঠিক আছে, ডেটটা মনে রাখবে, ঠিক আছে। সকলেই জানো যে ইব্রাহিম লোধি আর বাবর, এটা তো কমন প্রশ্ন। 1526 সালটাও সবারই মনে আছে, ওই 20 এপ্রিলটা মনে রাখতে হবে তোমাদের। আচ্ছা, দোকানি মুদ্রা কে চালু করেন? WBCS 2006-এর প্রশ্ন। বলবন, ইলতুতমিশ, রাজিয়া, মোহাম্মদ বিন তুগলক। সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক দোকানি মুদ্রা চালু করে। এবারে অনেক সময় আসতে পারে যে দোকানি মুদ্রা মোহাম্মদ বিন তুগলক চালু করেছিলেন, ওটা কোন মেটাল দিয়ে তৈরি, এরকম আসতে পারে পরীক্ষায়। তারও দিয়েছে সোনা, রূপো, তামা, ব্রোঞ্জ, এইভাবে দিল। সঠিক উত্তর হবে তামা, ওটা একটা তাম্র মুদ্রা ছিল, ঠিক আছে। দোকানি মুদ্রা কিন্তু তাম্র মুদ্রা। ফার্স্ট কারেন্সি নোট জানো ভারতে মোহাম্মদ বিন তুগলকই চালু করেছিলেন। আর দিনার নামে স্বর্ণ মুদ্রা প্রবর্তন করে। যদি আসে যে দিনার মুদ্রার প্রবর্তককে, সেটাও কিন্তু হবে মোহাম্মদ বিন তুগলক। আর দিনার কি মুদ্রা? গোল্ড কয়েন একটা। আর দোকানি কিন্তু এটা তোমার কপার কয়েন। কোন আইন বলে রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হন? রয়্যাল টাইটেল আইন 1876, 1858 সালের আইন, 1861 সালের আইন, 1872 সালের আইন। সঠিক উত্তর হবে রয়্যাল টাইটেল আইন 1876, ঠিক আছে। 1858 সালের আইন দ্বারা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে পুরোপুরি অধিকারটা, ওদের যে মিউচুয়াল ব্যাপারটা ছিল, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্রিটিশ সরকার একসঙ্গে যে শাসন করতো, ওটা আর কি পুরো চলে গেল। ওটা যদি আসতো তখন 1858 সালের আইন হতো, ওইটা কিন্তু এটার সঙ্গে গুলিয়ে ফেলো না। এখানে বলেছে কোন আইন বলে রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হন, তখন হবে কিন্তু 1876 সালের রয়্যাল টাইটেল আইন দ্বারা, রয়্যাল টাইটেল অ্যাক্ট দ্বারা কিন্তু হয়েছিল। 1858টা দিয়ে দিও না, কিন্তু 1858 সাল দ্বারা কিন্তু এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে পুরোপুরি ওই যে মিউচুয়ালি ওরা যে শাসন করতো, ওটা আর কি চলে গেছিলো। ওটা আলাদা একটা প্রশ্ন, ওটা কোনো গুলিয়ে ফেলো না। ওই জন্য দেখবে 1858টাও দেওয়া আছে কনফিউজ করার জন্য। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয় কোন সালে? WBCS 2006-এর প্রশ্ন। 1885, 1861, 1862, 1858। সঠিক উত্তর হবে 1885 সালে। এই যে এটা কী নামে পরিচিত ইংলিশে বললে? বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট। বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট কিন্তু কত সালে পাশ হয়? 1885 সালে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। আমার কথা দিয়ে নয়, আমার কাজ দিয়ে বিচার করুন। WBCS 2006-এর প্রশ্ন। লর্ড লিটন, লর্ড কার্জন, লর্ড রিপন, লর্ড হান্টার। সঠিক উত্তর হবে লর্ড রিপন। এই উক্তিটি, বিখ্যাত উক্তিটি কার? লর্ড রিপনের। নাদওয়াত অল উলেমাকে প্রতিষ্ঠা করেন? WBCS 2006-এর প্রশ্ন। শিবালী নোমানি, আবদুল্লাহ চক্রলবি, গোলাম আহমেদ মীর মুত্তকি। সঠিক উত্তর হবে শিবালী নোমানি, ঠিক আছে। শিবালী নোমানি কিন্তু নাদওয়াত অল উলেমা প্রতিষ্ঠা করেন।
বিধবা বিবাহ আইন পাশের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? ডাব্লিউবিসিএস 2006-এর প্রশ্ন। লর্ড বেন্টিক, লর্ড ডালহৌসি, লর্ড রিপন, লর্ড ক্যানিং। সঠিক উত্তর কী হবে? লর্ড ক্যানিং। ঠিক আছে, বিধবা বিবাহ আইন পাশ করার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল? লর্ড ক্যানিং। এইবারে তোমরা বলবে লর্ড ডালহৌসির সময়ও তো এটা আর কি বিধবা বিবাহ আইনটা আর কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায়, যেটা আর কি মানে ওনার অক্লান্ত প্রচেষ্টায় যেটা সফল হয়েছিল। যেমন সতীদাহ প্রথাটার পিছনে পুরো অবদানটা ছিল রাজা রামমোহন রায়ের। এখানে কিন্তু লর্ড ক্যানিং কেন, লর্ড ডালহৌসির সময় কিন্তু ওটা ড্রাফট হয়েছিল, যে লটা পাস হচ্ছে ওটা ড্রাফট হচ্ছে। কিন্তু এখানে দিয়েছে দেখো বিধবা বিবাহ আইন পাশের সময়, মানে আইনটাতে সাইন করেছে, যে পাস হচ্ছে যে সাইনটা করেছিল সেটা করেছিল আমাদের ভারতের শেষ গভর্নর জেনারেল, মানে ভারতের শেষ গভর্নর জেনারেল। কারণ ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিক, ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং, এবং পরবর্তীকালে তোমরা জানো যে উনি ভারতের প্রথম ভাইসরয় হিসাবে কিন্তু শপথ নেন। তখনও কিন্তু উনি ভারতের গভর্নর জেনারেল ছিলেন, মানে উনি শেষ গভর্নর জেনারেল ভারতের। আর কত সালে? 1856 সালে কিন্তু এই উইডো রিম্যারেজ অ্যাক্ট কিন্তু ইন্ট্রোডিউস হয়, উইডো রিম্যারেজ অ্যাক্ট। আর কততম অ্যাক্ট দ্বারা? ৫৫তম অ্যাক্ট বা ৫৫ রেগুলেশন অ্যাক্ট এইভাবে দিতে পারে, মানে 15। ঠিক আছে, আর যদি বলে যে সতীদাহ প্রথাটা কততম অ্যাক্ট দ্বারা হয়েছিল, ওটা কিন্তু 17, ওটা কিন্তু আগে হয়েছে, কিন্তু ওটা 17 অ্যাক্ট, মানে সপ্তদশ, এটা কিন্তু ৫৫ রেগুলেশন অ্যাক্ট। ঠিক আছে, ভালো করে দেখে নিও। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা দিইনি, তোমরা জানো বিধবা বিবাহের সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কী পরিমাণ, মানে এটা ওনার জন্যই হয়েছিল আর কি। স্থানীয় স্বায়ত্তশাসন আইন কে পাশ করেন? ডাব্লিউবিসিএস 2006, লর্ড মেও, লর্ড রিপন, লর্ড বেন্টিং, লর্ড ডাফরিন। সঠিক উত্তর হচ্ছে লর্ড রিপন, কিন্তু 1882 সালে স্থানীয় স্বায়ত্তশাসন আইন বা লোকাল সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট কিন্তু পাশ করেছিল লর্ড রিপন 1882 সালে। আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয়? ডাব্লিউবিসিএস 2006-এর প্রশ্ন। ডিরোজিও, মহাত্মা গান্ধী, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রামমোহন রায়। সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায় কিন্তু আধুনিক ভারতের প্রবক্তা বলা হয়, রাজা রামমোহন রায়কে কিন্তু আধুনিক ভারতের প্রবক্তা বলা হয়। মাসিক পত্রিকা দিগদর্শন কে প্রকাশ করেন? মার্সম্যান, রামমোহন রায়, শিশির কুমার ঘোষ, দ্বারকানাথ ঠাকুর। সঠিক উত্তর হবে মার্সম্যান। পুরো নামটা বললে হচ্ছে জন ক্লার্ক মার্সম্যান। 1858 সালে শ্রীরামপুর থেকে হয়েছিল এটা। ইংরেজি বাংলা মনে হয় দুটো ভাষাতেই প্রকাশ হতো। তাহলে দিগদর্শন কে প্রকাশ করেছিল? মার্সম্যান, 1818 সালে। মারহাট্টা কত সালে প্রকাশিত হয়? ডাব্লিউবিসিএস 2006-এর প্রশ্ন। 1893, 1896, 1897, 1881। সঠিক উত্তর হবে 1881 সালে। আর এই মারহাট্টাটা কি তোমরা জানো যে বালগঙ্গাধর তিলক, এই মারহাট্টা পত্রিকার এটা কে প্রকাশ করেছিল? বালগঙ্গাধর তিলক। ঠিক আছে, এবারে এইটা কি মারহাট্টা দিয়েছে তো, এটা দেখবে তোমরা এতদিন পড়েছো না মারাঠা পত্রিকা কে প্রকাশ করেছিল, মানে প্রতিষ্ঠাতাকে মারাঠা পত্রিকা। সঠিক উত্তর হয় বালগঙ্গাধর তিলক। ওই যেটা মারহাট্টা সেটাই মারাঠা। ঠিক আছে, এটা কনফিউজ করার জন্য দেয় আর কি, যেটাই মারহাট্টা সেটাই মারাঠা। ঠিক আছে, আর উনি আরেকটা পত্রিকা প্রকাশ করেছিলেন কেশরী, যেটা মারাঠা ভাষায় প্রকাশ হতো। কেশরীটা মারাঠা ল্যাঙ্গুয়েজে পাবলিশ হতো, আর মারাঠা বা মারহাট্টা যে পেপারটা, এই পত্রিকাটা, ওটা কিন্তু ইংরেজি ভাষায় প্রকাশ হতো। আর প্রতিষ্ঠাতা বালগঙ্গাধর তিলক। ঠিক আছে, মারাঠা বা মারহাট্টা ও কেশরী দুটোই কিন্তু বালগঙ্গাধর তিলক করেছিলেন। মারহাট্টা বা মারাঠা হচ্ছে ইংরেজি ভাষায়, আর কেশরী কিন্তু মারাঠা ভাষায়। শিকাগো ধর্ম মহাসভা কবে আয়োজিত হয়েছিলেন? ডাব্লিউবিসিএস 2006-এর প্রশ্ন। যেখানে জানো তোমাদের আমাদের মানে স্বামী বিবেকানন্দজির যে বিখ্যাত যে ভাষণটা আমরা সকলেই ছোটো থেকেই আর কি জানি, যার কথা। 1893, 1896, 1897, 1885। সঠিক উত্তর হবে 1893 সালে কিন্তু শিকাগো ধর্ম মহাসভা আয়োজন করা হয়েছিল, আর ডিউরিং 11 থেকে 27 সেপ্টেম্বর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। হিন্দু পুনরুজ্জীবনবাদের অন্যতম প্রধান প্রবক্তা কাকে বলা হয়? দয়ানন্দ সরস্বতী, স্বামী বিবেকানন্দ, রামমোহন রায়, লালা হংসরাজ। সঠিক উত্তর হবে দয়ানন্দ সরস্বতী, যার আসল নাম কি? মূল শঙ্কর তেওয়ারি। তোমরা জানো দয়ানন্দ সরস্বতী মানে আমাদের আর্য সমাজের প্রতিষ্ঠা। অনেক নোট দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিও, আমি আর দিইনি ওই জন্য। ঐতিহাসিক আধুনিকতাবাদী কাকে বলা হয়? ডাব্লিউবিসিএস 2006-এর প্রশ্ন। বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রামমোহন রায়, বালগঙ্গাধর তিলক। সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর যদি মেনে যাও তখন তো আর বাংলা পাবে না। ট্র্যাডিশনাল মানে যদি এতে যাও তোমরা, ধরো যে রেলওয়ের পরীক্ষা হয়ে গেল, যেই টাইপের যে পরীক্ষাগুলো তোমরা দাও, সেন্টারের পরীক্ষাগুলো কেন্দ্র সরকারের, ওখানে তো বাংলা পাবে না। ওই জন্য ইংলিশ নামগুলো দেখে নিও, যেগুলোর বাংলাটা আর কি সঙ্গে ইংলিশের অনেক তফাৎ। ট্র্যাডিশনাল মডার্নাইজার। ঠিক আছে, ট্র্যাডিশনাল মডার্নাইজার কাকে বলা হয়? ভারতের ট্র্যাডিশনাল মডার্নাইজার বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বারাণসীতে সেন্ট্রাল হিন্দু কলেজের প্রতিষ্ঠাতাকে? ডাব্লিউবিসিএস 2006-এর প্রশ্ন। এমজি রানাডে, কেশবচন্দ্র সেন, শ্রীমতী অ্যানি বেসান্ত, জিএইচ দেশমুখ। অ্যানি বেসান্ত কিন্তু বারাণসীতে, যেটা বেনারস তোমরা জানো, বারাণসীতে সেন্ট্রাল হিন্দু কলেজের প্রতিষ্ঠা করেন। কত সালে? এটাও কিন্তু পরীক্ষায় আসে যে অ্যানি বেসান্ত বারাণসীতে সেন্ট্রাল হিন্দু কলেজের প্রতিষ্ঠা কবে করেছিলেন। সঠিক উত্তর হবে 1898 সালে।
আর এখানে সেন্ট্রাল হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা কে জানতে চেয়েছে, তখন হবে অ্যানি বেসান্ত। আর বর্তমানে যেটা মানে পরবর্তীকালে এটা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় নামে পরিচিত হয়, মানে এই সেন্ট্রাল হিন্দু কলেজটা এটা পরবর্তীকালে হয়ে যায় বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয়? WBCS 2006-এর প্রশ্ন। লর্ড কার্জন, লর্ড ক্যানিং, লর্ড রিপন, লর্ড লিটন। সঠিক উত্তর হবে লর্ড লিটন বা ব্রিলিয়ান্ট ফেলিওর। কোন ভাইসরয়কে ব্রিলিয়ান্ট ফেলিওর বলা হয়? লর্ড লিটন। লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 2006-এর প্রশ্ন। 1916, 1914, 1908, 1920। সঠিক উত্তর হচ্ছে 1916 সালে। 1916 সালে কিন্তু লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং কাদের মধ্যে হয়েছিল? কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। আর কংগ্রেসের হয়ে সই করেছিল কে? বাল গঙ্গাধর তিলক। আর মুসলিম লীগের হয়ে সই করেছিল মোহাম্মদ আলী জিন্নাহ। এই সম্বন্ধে আরেকটা বলে দিই, এটা অনেক সময় আসতে পারে যে এই যে ধরো লখনৌ চুক্তিটা যে স্বাক্ষর করা হলো, এই মুসলিম লীগ আর কংগ্রেসকে রাজি করিয়েছিল কে? মানে দুপক্ষের মানে মিডিল ম্যান হয়ে রাজি করিয়েছিল কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে রাজি করিয়েছিল কে লখনৌ চুক্তিটা করার জন্য? দুপক্ষকে রাজি করিয়েছিল কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ। আর উনি কিন্তু মুসলিম লীগের হয়ে সই করেছিলেন। আর বাল গঙ্গাধর তিলক কিন্তু আমাদের জাতীয় কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেসে সই করেছিলেন। সভাপতি ছিল কে? অম্বিকাচরণ মজুমদার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে 1916 সালের যে আমাদের জাতীয় কংগ্রেসের সম্মেলন হয়েছিল, অধিবেশন হয়েছিল, তার সভাপতিকে কে করেছিলেন? অম্বিকাচরণ মজুমদার। আর এখানে আরও দুটো মিলন হয়েছিল, যেমন কংগ্রেসের যে চরমপন্থী নরমপন্থী ভাগ হয়ে গেছিল, সেই চরমপন্থী আর নরমপন্থী মানে এক্সট্রিমিস্ট আর মডারেট আবার কিন্তু ওই মিলন হচ্ছে কিন্তু এই মানে এই তোমার 1916 সালের জাতীয় কংগ্রেস অধিবেশনে। জাতীয় কংগ্রেস অধিবেশনে অনেক করে ঘটনা ঘটেছিল, মানে কংগ্রেস ও মুসলিম লীগও সাইন করছে, আবার আমাদের যে চরমপন্থী ও নরমপন্থীরও কংগ্রেসের যে ভাগ হয়ে গেছে তারাও কিন্তু আবার মিলন হচ্ছে তাদের। আর অম্বিকাচরণ মজুমদার কিন্তু তাদের সভাপতিত্ব করেছিলেন। ভারত মাতা কে প্রকাশ করেন? WBCS 2006-এর প্রশ্ন। এখানে ভারত মাতা মানে কিন্তু এই ছবিটা নয়, মানে যে চিত্রটা আমরা পড়ে থাকি, যেটা অবনীন্দ্রনাথ ঠাকুর এঁকেছিলেন, ওটার কথা জানতে চাইনি। এটা একটা চিঠি, মানে পাঞ্জাবে কৃষকদের ওপর ব্রিটিশরা যে অত্যাচার করেছিল সেটাই একটা চিঠি। পরবর্তীকালে যেটা একটা মানে বই আকারে হয়তো প্রকাশ হয়েছিল যতদূর আমি জানি। এইখানে ভারত মাতাকে অবনীন্দ্রনাথ ঠাকুর অপশানে দেওয়াও নেই। অজিত সিং, চিত্তরঞ্জন দাস, বাল গঙ্গাধর তিলক, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর হবে অজিত সিং। অজিত সিং কিন্তু এই ভারত মাতা প্রকাশ করেছিলেন। নিউ ল্যাম্পস ফর ওল্ড প্রবন্ধটি কে লিখেছেন? WBCS 2006-এর প্রশ্ন। শ্রী অরবিন্দ ঘোষ, বাল গঙ্গাধর তিলক, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, চিত্তরঞ্জন দাস। সঠিক উত্তর হচ্ছে শ্রী অরবিন্দ ঘোষ। 1893 সালে আর কি এই প্রবন্ধটা কিন্তু প্রকাশিত হয়েছিল। কাকা সাহেব নামে কে পরিচিত? WBCS 2006-এর প্রশ্ন। GV যোশী, MG রানাডে, GH দেশমুখ, নৌরোজি ফাডুনজি। সঠিক উত্তর হবে GV যোশী বা গণেশ বাসুদেব যোশী। ইনি কিন্তু কাকা সাহেব নামে পরিচিত। আর তোমাদের অনেক প্রশ্ন বন্ধুরা, যদি কোনো প্রশ্ন তোমরা দেখো যে উত্তরটা সঠিক হয়নি, তোমরা কমেন্টে জানিয়ে দিও, ভুল হতেই পারে। কাকা সাহেব নামে পরিচিত ছিলেন GV যোশী। লাইফ ডিভাইন কে রচনা করেন? WBCS 2006-এর প্রশ্ন। শ্রী অরবিন্দ, ভগিনী নিবেদিতা, আর স্বামী বিবেকানন্দ, কেশবচন্দ্র সেন। তো জানো তোমরা, একটু আগেই বললাম, ঋষি অরবিন্দ বা অরবিন্দ ঘোষ কিন্তু লাইফ ডিভাইন রচনা করেছিলেন। এটা আর কি দুটো পার্টে, মানে 1914-19 এরম সময় উনি দুটো পার্টে লিখেছিলেন। এটা পরবর্তীকালে কিন্তু 1939 সালে কিন্তু মনে হয় একটা সংকলনের মাধ্যমে প্রকাশ হয়েছিল। যাই হোক, সালটা আসবে না। গদর পার্টির প্রতিষ্ঠাতা হয় কবে? প্রতিষ্ঠা হয় কোথায়? WBCS 2006-এর প্রশ্ন। সান ফ্রান্সিসকো, লাহোর, অমৃতসর, ওয়াশিংটন। সঠিক উত্তর হচ্ছে সান ফ্রান্সিসকো, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থিত, তোমরা জানো। কত সালে গদর পার্টির প্রতিষ্ঠা? এটাও আসতে পারে 1913 সালে। প্রতিষ্ঠাতা কে ছিলেন? লালা হরদয়াল। দেখবে তোমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখবে প্রতিষ্ঠা যখন জানতে চাইবে না, লালা হরদয়ালটাই থাকবে। সোহন সিং ভাগনা, ওনার সঙ্গে আরও যারা ছিল তো ওটা জানতে চাইবে না। আর প্রতিষ্ঠাতা মানে ফাউন্ডিং প্রেসিডেন্ট যদি জানতে চায়, তখন কিন্তু সোহন সিং ভাগনাটা জানতে চাইবে। তখন দুটোই দেওয়া থাকবে, লালা হরদয়ালও দেওয়া থাকবে, সোহন সিং ভাগনাও দেওয়া থাকবে। যারা লালা হরদয়ালে উত্তর দেবে তাদের ভুল হবে। যদি দেওয়া থাকে ফাউন্ডারকে, মানে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ গদর পার্টি, ঠিক আছে, তখন হবে কিন্তু লালা হরদয়াল। আর যদি বলে যে হু ওয়াজ দ্য ফাউন্ডিং প্রেসিডেন্ট অফ গদর পার্টি, ফাউন্ডিং প্রেসিডেন্ট কিন্তু ছিল সোহন সিং ভাগনা। গদর পার্টির প্রতিষ্ঠাতা সদস্য ছিল, মানে একদম প্রথম যে প্রতিষ্ঠাতা, এটা সদস্য হবে না, সরি বন্ধুরা, এটা সভাপতি হবে, এটা আমি ভুল লিখেছি। সদস্য তো অনেকেই ছিল। যদি আসে গদর পার্টি প্রতিষ্ঠা হয়েছে কোথায়? সান ফ্রান্সিসকোতে। কত সালে? এটাও আছে 1913 সালে। প্রতিষ্ঠা কোন দেশে যদি জানতে চায়, সান ফ্রান্সিসকো না দিয়ে ডাইরেক্ট কোন দেশেও এটাও আসে, হয় মার্কিন যুক্তরাষ্ট্রতে। দেশটা সান ফ্রান্সিসকোটা পড়ে গেছো, ওটা আর কি দিল না, 4টে দেশের নাম দিয়ে দিল, মার্কিন যুক্তরাষ্ট্রতে। প্রতিষ্ঠাতা কে করেছে? প্রতিষ্ঠার সময় কিন্তু লালা হরদয়ালের সঙ্গেও ছিলেন উনি, সোহন সিং ভাগনা, আরও অনেকে ছিলেন, কিন্তু ওইটাই আসে পরীক্ষা। ওনারই মস্তিষ্ক প্রসূত আর কি, লালা হরদয়ালের। লালা হরদয়াল কিন্তু প্রতিষ্ঠাতা, মানে ফাউন্ডার। আর যদি আসে যে
একদম ফাউন্ডিং প্রেসিডেন্ট বা প্রতিষ্ঠাতা সদস্য, মানে প্রথম সভাপতি কে ছিলেন, এটা সদস্য হবে না, ঠিক আছে বন্ধুরা, ওটা হবে সভাপতি। গদর পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সোহন সিং ভাগনা, ঠিক আছে বন্ধুরা, এটা ভুল হয়ে গেছে, সদস্য না সভাপতি, আমি রেকটিফাই করে দিচ্ছি এক্ষুনি, যখন তোমরা টেলিগ্রামে পাবে ওটা আর কি, আমি তোমরা দেখবে মানে কারেক্ট নোটটাই পাবে। বঙ্গভঙ্গ কবে রোধ হয়, ডাব্লিউবিসিএস 2006-এর প্রশ্ন, 1905, 1906, 1911, 1909, তোমরা জানো সোজা প্রশ্ন 1911 সালে হয়েছিল, আর ওই 1911 সালেই কলকাতা থেকে দিল্লিতে রাজধানী শিফট হচ্ছিল। এই সময় তোমাদের প্রচুর নোট দিয়েছি, আগে ওই দিইনি, চাইলে প্রিভিয়াস নোটগুলো দেখতে পারো, ইতিহাসের বিভিন্ন পরীক্ষার যে ইতিহাসের পিওয়াইকিউগুলো করিয়েছি, চাইলে দেখে নেবে, পেয়ে যাবে তোমরা। ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতি ছিলেন, ডাব্লিউবিসিএস 2006-এর প্রশ্ন, দাদাভাই নৌরোজি, বদরুদ্দিন তায়েবজি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ফিরোজ শাহ মেহতা। সঠিক উত্তর হবে দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি কিন্তু আমাদের উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তো জানো প্রথম মানে বোম্বাই যে অধিবেশনটা হয়েছিল ওখানে সভাপতিত্ব করেছিলেন, আর দ্বিতীয় অধিবেশন বসেছিল কলকাতাতে 1886 সালে, 1885-তে প্রথম অধিবেশন বসেছিল, যেটা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সভাপতিত্ব করেন। দাদাভাই নৌরো ওটা তো সবসময় আসে, ওই জন্য ওরা দেয়নি, এটাই দিয়েছে। আর বিভিন্ন মানে তোমার সবকটা বিশেষ করে ইম্পর্টেন্ট যে অধিবেশনগুলো সব মুখস্থ রাখতে হবে, কিচ্ছু করার নেই। আর কোন ইংরেজ প্রথম সভাপতিত্ব করেছিলেন, কোন সালে, সেটা কোথায় বসেছিল, এগুলো মনে রাখতে হবে। দাদাভাই নৌরোজি কলকাতাতে যেটা অধিবেশন বসেছিল দ্বিতীয় অধিবেশন 1886 সালে, ঠিক আছে। দাদাভাই নৌরোজি আরও অনেক অধিবেশনে সভাপতিত্ব করেছে, আমি দিয়েওছি, এই স্বরাজ কথাটা কিন্তু উনিই ফার্স্ট তুলেছিলেন। উই শ্যাল মেক দ্য সেটেল ফ্যাক্ট আনসেটেলড কে বলেছিলেন, ডাব্লিউবিসিএস 2006-এর প্রশ্ন, লর্ড কার্জন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক। সঠিক উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ওনার উক্তি, উই শ্যাল মেক দ্য সেটেল ফ্যাক্ট আনসেটেলড। হ্যাঁ, যখন ওই এটা যদ্দূর সময় উনি বলেছিলেন, যখন এই বঙ্গভঙ্গটা মানে বঙ্গভঙ্গ লর্ড কার্জন করেছিলেন, মানে লর্ড কার্জন বলেছিলেন এটা কোনোভাবেই আর চেঞ্জ হবে না, মানে এটা একদম সেটেল, মানে আর কোনোদিন ইউনাইটেড হবে না, বা মানে 1905 সালে যখন করেন তখন কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই উক্তিটি করেছিলেন, যতদূর আমার নলেজ আছে, তোমরা যদি ভুল বলে থাকি তোমরা দেখে নিও, উনি ওই তখন এটা একটি লর্ড কার্জন বলেছিল সেটেল, এটা আর কি কোনোদিন চেঞ্জ করতে পারবে না কেউ, তখন উনি বলেছিলেন উই শ্যাল মেক দ্য সেটেল ফ্যাক্ট আনসেটেল, মানে আমরা সেটেলটাকে আনসেটেল কী করে করতে হয় আমরা দেখাবো, তখন এটা উক্তিটা কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আর ওনাকে কিন্তু মুকুটহীন রাজা নামে পরিচিত তোমরা জানো, এছাড়াও রাষ্ট্রগুরুও বলা হয়, এছাড়াও কিন্তু আরও অনেক রকম ওনার মানে উপাধি আছে, উপাধিগুলো মনে রেখো, আমি শর্টসেও ছেড়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারো। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিন্তু মুকুটহীন রাজা, এটা আসে পরীক্ষায়, রাষ্ট্রগুরু, আর এ নেশান ইজ মেকিং এইটা কিন্তু ওনার গুরুত্বপূর্ণ গ্রন্থ, এছাড়াও অনেক লিখেছেন, এটা কিন্তু পরীক্ষায় আসে, যে এ নেশান ইজ মেকিং এটা কে রচনা করেছেন, সঠিক উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। হিন্দু মেলার আয়োজন করেন কে, মানে কে আয়োজন করেছিল, ডাব্লিউবিসিএস 2006-এর প্রশ্ন, নবগোপাল মিত্র, স্বামী বিবেকানন্দ, স্বামী দয়ানন্দ সরস্বতী, কেশবচন্দ্র সেন। সঠিক উত্তর হবে নবগোপাল মিত্র। এবার নবগোপাল মিত্রের সঙ্গে কিন্তু আরও অনেকজন ছিল, যতদূর আমার মনে হচ্ছে রাজনারায়ণ বসু ছিল, আরও অনেকে ছিল, কিন্তু এখানে মানে মেন তোমাকে এটার জন্য এটাই মনে রাখতে হবে, হিন্দু মেলার আয়োজন কে করেছিল, নবগোপাল মিত্র, কত সালে, 1867 সালে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে 2006-এর ডাব্লিউবিসিএস প্রিলিমসের পুরো সেটটা আমি আপলোড করে দিলাম, আর খুব তাড়াতাড়ি আমি অন্য বিষয়েরও সেট আনছি, হিস্ট্রিও আনবো, ডাব্লিউবিসিএসটা মানে আমি টানা করিয়ে দেবো তোমাদের, একটা ভাই রিকোয়েস্টও করেছিল। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত, গুড ডে অ্যান্ড গুড নাইট, গুড বাই।